ফেনী নদী, নোয়াখাল নদী, রহমতখালী নদী, ভুলুয়া নদী বিধৌত বিস্তৃত এক জনপদের নাম নোয়াখালী। নদীর উর্বর পলল ভূমিতে শস্য শ্যামলায় ভরপুর নোয়াখালী নামের জনপদটি। এ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাঘ পাঁচড়া গ্রামে 1935 সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রুহুল আমিন। তার বাবার নাম আজহার পাটোয়ারি আর মায়ের নাম জোলেখা খাতুন। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মোহাম্মদ রুহুল আমিনের লেখাপড়া শুরু হয় বাঘ পাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে। তারপর আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর 1953 সালে মোহাম্মদ রুহুল আমিন জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন। পাকিস্তানি নৌঘাঁটি কারসাজে কোর্স সমাপ্ত করার পর আর্টিফিসার পদে নিযুক্ত হন। 1968 সালে চট্টগ্রামের বখতিয়ার নৌঘাঁটিতে বদলি হন। মোহাম্মদ রুহুল আমিন বাবা মায়ের পছন্দে জাকিয়া বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুখী দাম্পত্য জীবনে 3 মেয়ে ও 2 ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। উনি নৌবাহিনীতে চাকরি করতেন। স্বাধীনতা সংগ্রামের সময় 1971 সালের মার্চ উনি তখন ছুটিতে বাড়ি এসেছিলেন। আমি যতটুকু জানি, বাড়িতে আসার পর সরকার, তখন পাকিস্তান সরকার ওনার সমস্ত টিকিট ফিকেট সব ওকে করে ওনাকে পাকিস্তান নিয়ে যাবে। কিন্তু পাকিস্তান সরকারের খেয়াল ছিল বাংলাদেশের বড় বড় সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মি এদেরকে পাকিস্তান নিয়ে যাবে, যেন এদেশের স্বাধীনতার জন্য তারা যেন যুদ্ধ করতে না পারে। উনি বাড়িতে আসছেন। আসার পরে বেশ কিছুদিন বাড়িতে ছিলেন। ওনার ফ্লাইট ডেট ছিল 25শে মার্চ। তখন উনি বললো যে আমি 25শে মার্চ কী হয় না হয় আমি একটু দেখি, এরপরে নয় যা হওয়ার হবে। কিন্তু 25শে মার্চে কিন্তু সংগ্রাম লেগে গেল, যুদ্ধ লেগে গেল। উনি আর যান নাই। উনি না যাওয়াতে সেই যুদ্ধের সময় ওনার ওয়াইফ মারা গেল। নোটিশ হওয়ার পরে উনি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উনি চলে গেলেন। যাওয়ার সময় আমাকে বলে গেলেন, ভাই আমার মেয়ে ছেলেগুলোর প্রতি একটু লক্ষ্য রাখিস। এরপরে উনি চলে গেলেন সোজাসুজি এখান থেকে ইন্ডিয়া। এরপরে যাক, উনি ইন্ডিয়াতে ছিল। ইন্ডিয়া যাওয়ার পরে কিছুদিন পরে আমরা শুনতে পাইলাম যুদ্ধ করার সময় পাকিস্তানি সেনাদের সাথে উনি মারা গেলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মোহাম্মদ রুহুল আমিন এপ্রিলে ঘাঁটি থেকে পালিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে ছাত্র, যুবক ও সামরিক, আধা সামরিক বাহিনীর লোকদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেন। এখানে নিরাপত্তা না থাকার দরুন কিছুদিন পর তিনি ভারতের ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে আগরতলা চলে যান। আগরতলায় গিয়ে মেজর শফিউল্লাহর অধীনে 2 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যোগদান করেন। সেপ্টেম্বর পর্যন্ত 2 নম্বর সেক্টরের অধীনে থেকে বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালের সেপ্টেম্বর মাসে অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের নিজস্ব একটি নৌবাহিনী গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এ উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্য যারা বিভিন্ন সেক্টর ও সাব সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাদেরকে সেপ্টেম্বরে একত্রিত করা হয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠন করা হয় 10 নম্বর সেক্টর। এই সময় ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন নৌবাহিনীর সদস্যদের সঙ্গে আগরতলায় একত্রিত হয়ে কলকাতায় আসেন। তিনি যোগ দেন 10 নম্বর নৌ সেক্টরে। বিশেষ তো রুহুল আমিন তো আমার বড় ভাই ছিলেন, সকলের বড়। 7 ভাই বোন ছিলেন, 3 ভাই 4 বোন। উনি সবার বড়। উনি দেশে আসছিলেন, পরে যুদ্ধ লাগছে, উনি আবার চলে গেছেন চিটাগাং গেছে। ইয়ার পর কিছুদিন পরে যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগার পরে উনি ইন্ডিয়াতে চলে গেছেন। আবার ইন্ডিয়া গেছেন, ইন্ডিয়ার থেকে আবার চলে গেছিলেন খালেশপুর, খুলনা খালেশপুর চলে গেছেন। ওইখানে তো উনি যুদ্ধ করে মারা গেছেন। মেয়েরা কষ্ট পাইছে। সরকার তাদেরকে তো চিটাগাং নিয়ে গেছিলেন। সরকার চিটাগাঙ্গে একটা বাসা দিয়েছিলেন, ওখানে ওদেরকে রেশন টেশন দিছে, কোনো রকম ওখানে আগে আসছিল। আস্তে আস্তে সবাই লেখাপড়া করলো, কিছু সুযোগ সুবিধা দিছে। আর ওইখানে অনেকদিন ওরা ছিল চিটাগাং। ওদেরতে যাইয়া ওদের জাহাজের সর্বোচ্চ তিনি বলছে জাহাজ কিনারে বেড়াও, করা মৃত্যুর ভয়ে আমি ভিতরে দেখি যুদ্ধ করবো, এগিয়ে যাবো, কেন ভয় পাই ফিরে আসবো, পিছনে ফিরে আসেন। যুদ্ধ শুরু করছে।
উনি নিজের জীবনকে ত্যাগ দিয়ে দিয়েছিলেন, সবাই পিছনে ফিরে গেছে, উনি যায়নি। উনি সামনে আগাইছে, এরপরে একা যুদ্ধ করতে শুরু করলো, হাতে আসি গুলি পড়লো, আর এরপর আরেকটা পড়ে গেছে পানিতে। এক হাতে সাঁতারে কিনারে উঠতে চাইছিল, তারপরে রেজা করে আবার ওইখান থেকে গুলি ছড়া শুরু করেছে, আর বাঁচতে পারেনি, মারা গেছে। দুইটি গানবোট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয়। সেখানে প্রতিটি বোটে কানাডীয় ধরনের দুটি বাফার গান লাগানো হয়। সেই সাথে ব্রিটিশ 500 পাউন্ড ওজনের 4টি মার্কমাইন বহনের উপযোগী করে তোলা হয়। গানবোটগুলোর নামকরণ করা হয় পদ্মা এবং পলাশ। পলাশ নামক গানবোটের প্রধান ইঞ্জিন রুমে আর্টিফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ রুহুল আমিন। বিভিন্ন রণাঙ্গনে রক্তক্ষয়ী যুদ্ধের পর 6 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের হাতে যশোর সেনানিবাসে পাকিস্তানি বাহিনীর পতন ঘটে। এরপর পাকিস্তানি বাহিনীর খুলনা নৌঘাঁটি দখল করার পরিকল্পনা করেন মুক্তিযোদ্ধারা। সেই পরিকল্পনা অনুযায়ী 10 ডিসেম্বর সহযোদ্ধাদের নিয়ে মোহাম্মদ রুহুল আমিন পলাশ ও পদ্মা গানবোট নিয়ে খুলনা যান। সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানি সেনা ও নৌবাহিনী আত্মসমর্পণ করে। ওনারা 16 জন একটা তাঁবুতে থাকতো, উনি ওই 16 জনের চিফ। তো একদিন বৈকালে ওদের তাঁবু থেকে একজন আসে আমাকে ডাকলেন যে চিফ সাহেব আপনাকে ডাকছে। আর পাশেই আমার ব্যারাকে ওনারা তাঁবুতে, ওখানে যাই দেখি ওই যে ঝালমুড়ি বানাইছে, আমাকে ওইখানে অ্যাটেন্ড করছি। তো আমাকে বললো কবে আসছো, কেমন আছো, কি সমাচার, তোমরা তো ছাত্র মানুষ। কোনটা আমাকে বললো দেশ স্বাধীন হয়ে যাবে, তোমরা ট্রেনিং শেষ করে তোমরা দেশে যেয়ে কাজ করো। এই হলো ওনার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথোপকথন। তারপর দেশে আসি। দেশে যখন আসি শুনি যে আমার শ্বশুর মানে প্রায় মৃত্যুসজ্জায়, কেবল বলল যে আমার রুহুল আমিন। তখন রুহুল আমিন কিন্তু নিখোঁজ, বিশ্বাস তো কি, কোথায় মরছে, কি হয়েছে কিছুই জানে না, শুধু নিখোঁজ। যখন ভারতীয় জেট বিমান আকাশ ছাই গেল, তখন প্রথম ছিল পদ্মা ডিস্ট্রয় করে দিল। ইন দ্য মিন টাইমে পলাশের ইনচার্জ ছিল ভারতীয় ক্যাপ্টেন মনীন্দ্রনাথ। তিনি শহীদ রুহুল আমিনকে বললেন যে জাহাজ কিনারে ভিড়াও। তখন শহীদ রুহুল আমিন ওনাকে বললেন যে পরাজয় বরণ করতে আপনার লজ্জা হয় না? আমি মানি না। এবং ছাদে উঠে ক্রুদের উদ্দেশ্যে বললেন যে তোমরা সবাই জেট বিমানকে গুলি করে ভূপাতিত করো। একথা বলে উনি ইঞ্জিন রুমে ফিরে আসলেন। ইন দ্য মিন টাইমে আর একটা গোলা পলাশের মধ্যে পড়লো। তখন উনি ডাইন হাত উড়ে গেল। তখন সাঁতরায় পলাশ ডুবে গেল হিরন পয়েন্ট, ওইখানে সাঁতরায় উঠছে। সম্ভবত আমরা যতটুকু শুনেছি, সাঁতরাই কিনারে ওঠার পর রাজাকাররা নাকি ব্যানেটের আঘাতে তাদেরকে হত্যা করছে। 10 ডিসেম্বর দুপুর 12টার দিকে গানবোটগুলো খুলনা শিপইয়ার্ডের কাছে আসে। এর কিছুক্ষণ পরে জঙ্গি বিমানগুলো নিচে নেমে দক্ষিণ পশ্চিম দিক থেকে এসে মুক্তিযোদ্ধাদের জাহাজগুলোর উপর আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু করে। প্রথম গোলা এসে পড়ে পদ্মায় এবং পরবর্তীতে পলাশে। গোলার আঘাতে পদ্মার ইঞ্জিন রুম বিধ্বস্ত হয়। হতাহত হয় অনেক নাবিক। পদ্মার ধ্বংসাবশেষ দেখে পলাশ গানবোটের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রায় চৌধুরী নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন। মোহাম্মদ রুহুল আমিন এই আদেশে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সহযোদ্ধাদের যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানান। কামানের ক্রুদের বিমানের দিকে গুলি ছুটতে বলে মোহাম্মদ রুহুল আমিন ইঞ্জিন রুমে ফিরে যান। এমন সময় জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করে পলাশের ইঞ্জিন রুম ধ্বংস করে দেয়া হয়। আহত হন মোহাম্মদ রুহুল আমিন। আহত হয়েও তিনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যান পলাশ গানবোটটি রক্ষা করার জন্য। উপায়ন্তর না দেখে মোহাম্মদ রুহুল আমিন এক সহযোদ্ধা সহ রূপসা নদীতে ঝাঁপ দেন। সাঁতরিয়ে একসময় পাড়ে এসে পৌঁছান। তখন পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে মোহাম্মদ রুহুল আমিনকে। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন, তিনি আমাদের একজন আইডল। তার স্মৃতিচারণে আমরা একটি সংগঠন গঠন করি 2020 সালে, যার নাম দিই বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সমাজ কল্যাণ সংস্থা।
তো আমরা এই সংস্থার মাধ্যমে চাচ্ছি পুরো ৯ নং দেওয়াটি ইউনিয়নে উন্নয়ন, এমনকি গরিব দুঃখীর পাশে দাঁড়াতে। ইতিপূর্বে আমরা অসংখ্য অগণিত মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের ধারে ধারে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। আমাদের এই গ্রাম রুহুল আমিন নগর, যেটাকে সাবেক বাগপাচর বলা হতো, এখানে আমরা ৯ লক্ষ টাকার উপরে আমরা দান অনুদান করেছি, এমনকি একটি ঘর করে দিয়েছি, ২-৩টি ঘর অন্য সংস্থার মাধ্যমে আমরা করার পরিকল্পনা নিয়েছি। আলহামদুলিল্লাহ সেগুলো সম্পন্ন হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এই বীর যোদ্ধার মৃতদেহ বেশ কিছুদিন সেখানে পড়ে থাকে। পরবর্তীতে মুক্তিকামী জনসাধারণ রূপসা নদীর পাড়ে বাগমারা গ্রামে আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিনকে দাফন করে। মোহাম্মদ রুহুল আমিন বীরত্বের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সম্মুখে যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। অসীম সাহসিকতা, বীরত্ব আর আত্মত্যাগের জন্য মোহাম্মদ রুহুল আমিনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। এই বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের নামে রোরো ফেরির নামকরণ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিনের জন্মস্থান নোয়াখালীর বাঘপাঁচড়া গ্রামের নাম পরিবর্তন করে রুহুল আমিন নগর রাখা হয়েছে। তার জন্ম স্মৃতি গ্রামে নির্মাণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উনি আমাদের নোয়াখালীর, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য ব্যাপার। 7 জন বীরশ্রেষ্ঠ যোদ্ধার মধ্যে একজন হচ্ছে উনি অন্যতম। তো উনি আমাদের নোয়াখালী। আর এখানে আসি আমরা কিছু ভুলভ্রান্তি ছিল অবশ্যই কিতাবাদের মাধ্যমে বা কিছু তথ্যর মাধ্যমে মোটামুটি ভালো জানছি বা যুদ্ধের ব্যাপারে কিছু মোটামুটি জানতে পারছি। গ্রামীণ পরিবেশে এমন একটি জাদুঘর আমাদের জন্য, আমাদের নোয়াখালী জেলার জন্য আসলে একটি বড় পাওয়া। আর এই জাদুঘরের ভিতরে আর একটু ডিজিটালাইজড হতে হবে, এটা আমরা আশা রাখি। আর ভিতরে বেশ কিছু বই আছে, সেই বইগুলোকে একটু মডিফাই করা। তারপর হচ্ছে এই প্রজন্মে আসলে ডিজিটাল কিছু দেখতে চাই। মোহাম্মদ রুহুল আমিনের নামে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এই জাতীয় বীরের প্রতি সম্মান রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন নামে একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। মোহাম্মদ রুহুল আমিন একজন নাবিকের নাম, একজন নৌসেনার নাম মোহাম্মদ রুহুল আমিন। মোহাম্মদ রুহুল আমিন এক বীর যোদ্ধার নাম, এক শহীদের নাম। মোহাম্মদ রুহুল আমিন এক বীরশ্রেষ্ঠের নাম। মোহাম্মদ রুহুল আমিন দেশ, মাতৃকা আর এদেশের মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি অমর, তিনি ভাস্বর। চিরোজ্জ্বল হয়ে থাকবে রক্ত আখরে লেখা নাম বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।